সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব যে যেসব বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে। মূল কথা বলি, যখন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করবা তখন বাতাস সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়। কি ফুসফুস থেকে আগত বাতাস মুখের কোথার মধ্যে গিয়ে একদম আটকে যায় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বের হয়ে আসে এবং ঘর্ষণের সৃষ্টি হয়। তাকে ব্যঞ্জনে আমরা ছোটবেলায় পড়তাম যে যেসব ধরনের উচ্চারণের সময় বাতাস কি হয়? বাধাগ্রস্ত হয় বের হওয়ার সময়, এগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে। এবার ব্যঞ্জনধ্বনির উচ্চারণ। তো ব্যঞ্জনধ্বনির উচ্চারণে ২ টি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এগুলো হলো ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাই উচ্চারণ স্থান। তো উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারিত হয় তা সে বিষয়টাকে আসলে বোঝায়। অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায় সেই সম্পর্কিত ধারণাটা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণটা কি করা হয় না? সম্ভব হয় না উচ্চারণ করা। তো উচ্চারণ রীতি আমাদের সেই ধারণাটা দেয়। আচ্ছা। তো এখানে ২ টা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে উচ্চারণের স্থান, আরেকটা হচ্ছে উচ্চারণের রীতি। আচ্ছা। তো এখন আসো উচ্চারণের স্থানের উপর যদি আমরা একটু নজর দেই, সেটা দেখো যে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে দ্বি-ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীয় ইত্যাদি। অর্থাৎ যেই ধ্বনিটা উচ্চারণের সময় তোমার জিহ্বা যেই জায়গায় স্পর্শ করবে সেটাকে সেই নামে অভিহিত করা হয়। তো দেখো এইটা হচ্ছে তালু, হ্যাঁ? তো এখানে এটাকে কি বলা হয়? তালব্য বলা হয়। এটা হচ্ছে দাঁত, দন্তমূলীয় বলা হয়। এটা জিহ্বার গোড়া, জিহ্বামূলীয় বলা হয়। এটা হচ্ছে ঠোঁট, ওষ্ঠ বলা হয়। দন্ত হচ্ছে কি দাঁতে লাগলে। কণ্ঠনালীয়, এই যে এটা হচ্ছে কণ্ঠ। এখান থেকে উচ্চারণ হয় কণ্ঠনালীয়। তো এখন এভাবে এই নামকরণগুলো মূলত করা হয়, যেটা যেখান থেকে উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ওষ্ঠ কি? ওষ্ঠ মানে কিন্তু ঠোঁট। ২ ঠোঁট অর্থাৎ উপরের এবং নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি হলো, সেগুলোর নামকে বলা হয় ওষ্ঠ। যেমন তাপ, দেখো ঠোঁট বন্ধ রেখেছে। লাফ, ২ ঠোঁট ব্যবহার হয়েছে। নাম, ২ ঠোঁট ব্যবহার হয়েছে। তাহলে শব্দের প, ফ, ব, প, ফ, ম এই শ্রেণীর ধ্বনিগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। ঠিক আছে? এবার দন্তধ্বনি কোনগুলা? জিভের সামনের অংশ দ্বারা ওপরের পাটি দাঁতের নিচের অংশ স্পর্শ করে দন্তধ্বনিগুলো উচ্চারিত হয়। অর্থাৎ জিভের সামনের অংশটা দিয়ে দাঁতের উপরের পাটির আ নিচের অংশগুলোকে স্পর্শ করে। যেমন মথ, দেখো দাঁতে কিন্তু জিহ্বাটা লেগে গেছে দাঁতের গোড়ায়। মথ, পথ, দত, তারপরে পদ, স্বাদ শব্দের ত, থ, দ ধ্বনিগুলো এ জাতীয় অর্থাৎ দন্তধ্বনি এগুলো। ঠিক আছে? আচ্ছা, দন্তমূলীয় অর্থাৎ হচ্ছে দন্তমূলীয় জিভের সামনের অংশ উপরের পাটের দাঁতের মূল বা নিচের যে অংশ সেটির সাহায্যে উচ্চারিত যে ধ্বনি সেগুলোই। যেমন কি কাস্তে, দান, ঘর, দল। তো এইগুলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দন্ত্য, স, দন্ত ন, র, ল এগুলো যে ব্যঞ্জন, এই ব্যঞ্জনগুলো হচ্ছে কি দন্তমূলীয় শ্রেণীর। আচ্ছা। তো মূর্ধন্য দন্তধ্বনিকে দন্তন স্পর্শনে বলছে কি দন্তন ধ্বনিকে দন্তন এবং দন্তস্ব ধ্বনিকে দন্তস্ব হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ এটা দন্ত ন এবং দন্ত স হিসেবে উল্লেখ করা হয়। আমরা জানি যেটাকে আমরা দন্তস্ব পড়ি, দন্ত ন পড়ি। আচ্ছা, এটা দন্তমূলীয় এই কারণেই। আচ্ছা, কিন্তু এই দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই। আমরা আমরা কান শব্দ উচ্চারণ করলে বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের মূলকে স্পর্শ করে। একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দন্তস্ব উচ্চারণ সময় জিভের সামনের অংশ উপরের পাটির মূলের কাছাকাছি আসে। সেই হিসেবে এগুলোকে আমরা কি দন্তন এবং দন্তস্ব বলে থাকি। তো এইজন্য এগুলোকে আমরা দন্তন এবং দন্তস্ব বলেই আমরা ধরে নিই। অর্থাৎ কাছাকাছি চলে যায় তাই। ঠিক আছে? কাছাকাছি যায়, মূলের কাছাকাছি যায় এই কারণে আমরা এটাকে দন্তনা দন্তস্ব বলে থাকি। এই ২ টা একটু ব্যতিক্রম আলাদা করে মনে রাখবে। আচ্ছা। এবার তালব্য। তো জিভের সামনের অংশ উপরের যে শক্ত তালু আসে সেটাকে যদি স্পর্শ করে তাহলে এটাকে বলে তালব্য দন্তন মূলীয় বলে। যেমন কি টাক অর্থাৎ সহজ কথাতে ট, ঠ, ড, ঢ। যেমন টাক, কাঠ, ডাল এগুলো কিন্তু তালব্য দন্তমূলীয়। ঠিক আছে? ট, ঠ এই সামনের অংশটা উপরের শক্ত তালু স্পর্শ করছে। ঠিক আছে? এজন্য এগুলোকে তালব্য দন্তমূলীয় বলা হয়। এবার তালব্য কোনগুলো? চ, ছ একদম তালুকে স্পর্শ করছে। চ, ছ, বর্গীয় জ, ছ, তালব্য শ এগুলো হচ্ছে ধ্বনি, তালব্য ধ্বনি। তো জিভ প্রসারিত হয়ে সামনের অংশের শক্ত তালু স্পর্শ করে এগুলো উচ্চারিত হয়। আচ্ছা, এবার জিহ্বামূলীয়। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে।
জিভের সামনের অংশটা উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। যেমন কাক, লাখ, দাখ, এই যে ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে এইজন্য জিহ্বামূলীয়। তো এই জাতীয় ধ্বনি এই ধ্বনিকে বলা গিয়ে এই ধ্বনিকে কণ্ঠধ্বনিও বলা হয়। জিহ্বামূলীয় ধ্বনিগুলোকে কণ্ঠমূলীয় ধ্বনিও বলা হয়। আচ্ছা, তারপর কণ্ঠনালীয়। তো কণ্ঠনালীয় কোনগুলো? একমাত্র হচ্ছে কণ্ঠনালীয়। অর্থাৎ কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কণ্ঠনালীয় ধ্বনি বলা হয়। এবং এই জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটি, সেটা হচ্ছে হ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।